স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঈদ পেরুলে আন্দোলন করার আগাম হুঁশিয়ারি দিচ্ছে বিএনপি। আওয়ামী লীগ তাপ প্রতিরোধে প্রস্তুত থাকার কথাও জানিয়ে দিয়েছে। যথারীতি ইফতার আয়োজন কেন্দ্রিক আলোচনায় এভাবেই ঘুরপাক খাচ্ছে রাজনীতি। এসব নিয়ে আজকের আলোচনা ঈদের পর। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনার কাছে একটি সরল প্রশ্ন প্রথমেই করতে চাই। সংবাদ মাধ্যমকে আপনারা কি মনে করেন? আমরা একটু মাল্টিপল চয়েসের ইয়েতে যদি মনে করি যে শত্রু মনে করেন, বন্ধু মনে করেন, অথবা শত্রু বন্ধু কোনোটাই মনে করেন না? না, সংবাদ মাধ্যমকে আমরা বরাবরই বন্ধু মনে করি এবং এটা বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের নেতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও সংবাদপত্রের স্বাধীনতা বিশ্বাস করতেন এবং তারপরে বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে সংবাদ ক্ষেত্র এবং সংবাদ পত্রের স্বাধীনতার ক্ষেত্রে স্পষ্ট উল্লেখ করা আছে এবং সেখানে আমরা মনেই করি যে সংবাদপত্র তার জায়গা থেকে কাজ করে যাবে এবং সরকার হিসাবে অবশ্যই সংবাদপত্রের স্বাধীন সংবাদ মাধ্যম নিশ্চিত করার ক্ষেত্রে যা যা করা দরকার সেটা করবে। এবং ইতিমধ্যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমরা এই সরকার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার, এর আগের মেয়াদে ক্ষমতা থাকতেই কিন্তু তথ্য অধিকার আইন কিন্তু করেছে। কিন্তু গণমাধ্যমের জন্য, গণমাধ্যমের গলা টিপে ধরার জন্য বিভিন্ন কিছু হচ্ছে, আড়ালে হচ্ছে, আবডালে হচ্ছে, প্রকাশ্য হচ্ছে, অপ্রকাশ্য হচ্ছে, সেগুলো আমরা পড়ছি নিয়মিত সংবাদ মাধ্যমে। এর কারণ কি? আমরা শুনছি টেলিভিশনের জন্য নির্দিষ্ট নীতিমালা আসছে, আমরা শুনছি যে নিউজ পেপার যাতে বন্ধ করে দিতে পারা যায় সেই রকম আইন হচ্ছে। আবার না, নীতিমালা তো কোনো ব্যারিয়ার সৃষ্টি করার জন্য কোনো নীতিমালা না। নীতিমালা নিশ্চয়ই অ্যাসিস্ট করার জন্য নীতিমালা হতেই পারে এবং নীতিমালা সমস্ত ক্ষেত্রেই আমি মনে করি যে নীতিমালা থাকা উচিত। যেমন আজকে আপনি দেখবেন যে প্রিন্টিং মিডিয়া আছে, ভিজুয়াল মিডিয়া আছে, পাশাপাশি অনলাইন মিডিয়া আছে। যে অনলাইন মিডিয়ার ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো নীতিমালা নাই এবং আপনি ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন রকমের নিউজ এবং সেখানে নিউজের কোনো সোর্স কোথায় কি কোনো কিছুই কোনো নীতিমালার মধ্যেই কিন্তু আসে না। আমরা বিশ্বাস করি যে সংবাদপত্রের মধ্যে পড়ে না, কিন্তু তারপরে তো এগুলো আজকালকার যে আমরা শুনছি যে জেলা ম্যাজিস্ট্রেট, আমরা শুনছি মানে কি আজকের প্রথম আলো যদি আপনি দেখেন, আপনি দেখবেন যে তথ্য মন্ত্রণালয় আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে, যেখানে সংবাদপত্রের কণ্ঠ রোধ করা যাবে, ওই আইনটি ফিরিয়ে আনা হবে, এরকম একটি আইন। আমি মনে করি যে এরকম কোনো আইন হবে বলে আমি বিশ্বাস করি। এবং আপনাদের প্রশ্ন করার জন্য বা আপনাদেরকে এরকম প্রশ্ন করার জন্য আমাদের চাকরিও সহসা চলে যাবে না। নো, আমি টেলিভিশন টিকে থাকবে না। আওয়ামী লীগ সরকার তো এই আজকে যে একটি বেসরকারি টেলিভিশন মাধ্যমে আমরা যেখানে উপস্থিতি কথা বলছি, এই যে এটা শুরু কিন্তু আওয়ামী লীগ সরকার করেছে। নিশ্চয়ই আপনি জানেন যে এই যে বেসরকারি টেলিভিশন, আগে তো একটি বিটিভি ছিল, তারপরে অন্যান্য যে চ্যানেলগুলো আসলো এবং সেটার পাইনিয়ার কিন্তু আওয়ামী লীগই করেছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিলেন কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে সেদিন প্রেস ক্লাবে গিয়েছিলেন, সাংবাদিকের সাথে কথা বলেছেন, তার কিছু অবজারভেশন নিশ্চয়ই আছে যে তার মানে হ্যাঁ, আমি সেই ইয়েতে উপস্থিত ছিলাম। তার মানে আপনারা সংবাদপত্রকে এবং সাংবাদিকদেরকে বন্ধু মনে করেন? অবশ্যই বন্ধু এবং সবসময় বন্ধু মনে করেন। কিন্তু আমরা অন্যান্য বন্ধুর ক্ষেত্রে যা করি, এক্ষেত্রে তাই করছি যে সংবাদ মাধ্যমে প্রচারিত কোনো লেখা বা কোনো কিছুকে খুব পাত্তা দিচ্ছি না। সংবাদ মাধ্যমকে, কারণ সংবাদ মাধ্যম কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ভুল ত্রুটি, বিভিন্ন অন্যায়, বিভিন্ন কিছু তুলে ধরছে, কিন্তু সেই ক্ষেত্রে কোনো রকম কোনো সবসময় আমরা দেখি না। এটি কি ঠিক? না, অবশ্যই এগুলো আমলে নেওয়া হয় এবং আমলে নিয়েই মানে একটি সরকার চলছে এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এগুলো নিয়ে ভিন্নভাবে চিন্তা করার কারণ নেই। সংবাদপত্রে যে বিষয়গুলো ছাপা হয়, সাংবাদিকরা যে তাদের বস্তুনিষ্ঠ যে নিউজগুলো ছাপেন, এবং শুধু তো ঢাকার সংবাদ না, মফস্বল সংবাদ থেকেও যেগুলো আসে, নিশ্চয়ই এগুলো সরকারের সবকিছুই সরকারের জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে ধন্যবাদ আফজাল ভাই। আমি একটু মনিয়াপা আপনার কাছে আসি যে বিএনপি ঢাকা মহানগর কমিটির নেতৃত্বে নতুন মুখ আসছে। আগের কমিটিকে কি রকম বিবেচনা করেন আপনি? সফল না ব্যর্থ? মানে বর্তমান কমিটি আলোচনার আগে যদি সেটিও একটু বলেন। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন প্রত্যেকই শুভেচ্ছা এবং আগামী ঈদের শুভেচ্ছা। ঈদের আগে আর আশা হবে কিনা জানি না। তো আপনি যে কথাটা বললেন, আসলে একটা ব্যর্থতা বা সফলতা নির্ণয় করা হয়, আমরা 1 বছর পড়ালেখা করি, তারপর যখন ফাইনাল পরীক্ষা দিই, ফাইনাল পরীক্ষার রেজাল্টের উপর ব্যর্থতা সফলতা নির্ণয় করা হয়। তো এইখানে
রেজাল্টটা যেটাই হোক না কেন আমরা দেখেছি, আপনারা দেখেছেন, আমি সেইখানে বিগত কমিটিকে বলবো তারা হয়তো চেষ্টা করেছেন কিন্তু তারা পারেন নাই। তো যেহেতু একটা আন্দোলন হওয়া দরকার, হওয়া উচিত, অবশ্যই উচিত গণতন্ত্রকে রক্ষা করার জন্য, একটা অবৈধ সরকারকে হটানোর জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই। সেই হিসেবে মনে করেন যে একটা কমিটির রদবদল আসবে, সময়ও হয়ে গিয়েছে আগের কমিটি, সেখানে রদবদল এসছে, নতুন একটা কমিটি। আমরা আশাবাদ ব্যক্ত করছি যে মির্জা আব্বাসের আবারও নেতৃত্বে পত্রপত্রিকার কথা বলতে হয় যে পত্রপত্রিকায় বারবার বলা হচ্ছে যে এই কমিটিতে নাকি অনেক অন্তর্গত বিরোধ রয়েছে, খোকা ভাইয়ের এক গ্রুপ রয়েছে, আব্বাস ভাইয়ের এক গ্রুপ রয়েছে, এবং সেইগুলি কি ঠিক? মানে না, এখানে ঠিক অঠিক আমি সম্পূর্ণ কিছু বলবো না, এই কারণে যে বড় বড় দলগুলো, যে দলগুলোর কর্মীদের সংখ্যা লাখের উপরে হয়, সেখানে কোন দল বা সেখানে ভুল বুঝাবুঝি একটা থাকেই। আমরা ছোট দলগুলোর মধ্যে অনেক বিরোধ দেখি, প্রিন্স ভাই এখানে আছেন, উনি ভালো আমি এটা বলতে বলবো না, আমি জি। দেখছি কাছে থেকে। সেইখানে আমি মনে করি যে যিনি লিডার হবেন, সিনিয়র লিডার, তার কিছু ক্যারিসমেটিক গুণাবলী থাকবে এবং সেই ক্যারিসমেটিক গুণাবলীর মাধ্যমে উনি অবশ্যই মানে সবকিছুর ঊর্ধ্বে যে একটা মত, সেটা উনি দেখবেন এবং আপা, আগামী দিনে আমার মনে হয় যে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আপা, সরকার বিরোধী যে আন্দোলনটা আপনারা করবেন বলছেন, বিভিন্ন স্তর থেকেই বলা হচ্ছে, নেতৃত্বের শীর্ষ পর্যায় থেকে বলা হচ্ছে, সেইটার রূপ কিরকম হতে পারে বলে আপনি মানে আমাদেরকে বলবেন, নাকি সেটা ঈদের পরেই আপনারা একেবারে বলবেন? সেটা কি 2013 সালের মতো কঠোর কোনো কর্মসূচি থাকবে নাকি? আসলে কঠোরটা ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর। গভর্নমেন্টের মনোভাব যদি একদমই অগণতান্ত্রিক হয়, তাহলে আপনার যেখানে মরফিন লাগবে সেখানে প্যারাসিটামল দিলে অবশ্যই সেই রোগীর জন্য ভালো কিছু আসবে না। তো আমি মনে করি যে একজন ডাক্তার এবং একজন পলিটিক্যাল লিডার যদি জনগণের পালস এবং গভর্নমেন্ট এবং বিরোধী দলের পালস বোঝা দরকার, পালস বুঝেই হয়তো কর্মসূচিটা হবে। তবে কর্মসূচি যখন ঘোষণা দিয়ে কর্মসূচি হয়, সেটা তো কঠোর হওয়ার সম্ভাবনাই থাকে। কারণ এখানে তো আর কি দেখেন, একটা অবৈধ সরকার আসলো, 3% ভোটে মানুষের উপস্থিতিতে সর্বোচ্চ 10% কোথাও কোথাও, এবং 154টা সিটে 53টা সিটে কোনো ইলেকশন ছাড়া ভোট হলো। তারপরে গভর্নমেন্ট তখনই বলেছিলেন যে একটা আইন মানার নির্বাচন, আমরা ধরেই নিয়েছিলাম যে আইন মানার নির্বাচন। তারপর ওনারাই বললেন যে এখন একাদশ সংসদ নিয়ে কথা হতে পারে, কিন্তু একাদশ সংসদ নিয়েও কিন্তু কোনো কথা হচ্ছে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকভাবেই বুঝিয়েছেন বর্তমান সরকারকে যে আলোচনা বসা উচিত এবং এখানে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যা হবার হয়েছে একটা আইন পাশ করে, যেহেতু এখন উনারাই সবে, এখন তো আর কোনো বিরোধী দল নাই, বিরোধী দলেরও মন্ত্রী আছে, উনারাও মন্ত্রী আছেন, তার মানে উনারাই সব, উনারা একটা বিল পাশ করতে তো 3 মিনিট 4 মিনিটের মানে ব্যাপার। আপনারা মনে করছেন যে এই সরকার যদি আসলে আপোষে ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে আর কোনো কঠোর কর্মসূচির প্রয়োজন হবে না? শোনেন, গণতন্ত্রের প্রতি যদি শ্রদ্ধা ভক্তি থাকে, যেটা বর্তমান গভর্নমেন্ট বলছিলেন যে আইন নিয়ম মানার ইলেকশন, ঠিক আছে, সেটা আমরা ধরে নিলাম যে গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধা আছে, এটাই নিয়ম ছিল। কিন্তু তারপরে তো ওনাদের ভাবভঙ্গি এখন যখন ওনারা বলেন 5 বছরের 5 মিনিট আগেও না, এটা তো গণতন্ত্রের কোনো ভাষা হতে পারে না। ওনারা তো জানেন ওনাদের ম্যান্ডেটটা কোথায় ছিল। আমার খুব জানতে ইচ্ছা করে যে একটা সরকার কি কখনো বলবে যে আমরা এতদিনের জন্য ক্ষমতায় আছি? এটা তো একটা আলোচনার মাধ্যমে, এটা ঠিক সে আলোচনার জন্যই তো বলা, মানে তাই না? এখন যদি আলোচনাটা আলোচনাটা তো তারা বলবে, তারা বসবে, না বসলে তো আপনি ডেকেছেন, আমি এসেছি, আমি না এসে তো আপনার সাথে এই আলোচনাটা আমার হতো না। রাইট, এখন এই আলোচনাটা কিভাবে হতে পারে নিশ্চয়ই আফজাল ভাইও কিছু বলবেন। আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে আসি যে আপনি অনেক দিন ধরে বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত, সেই আপনি যদি 90-এর দশকে আপনি যখন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তখন থেকে বলেন, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আপনি যদি বলেন যে আমাদের কি সত্যি সামনে একটি নির্বাচন পাওয়ার সম্ভাবনা আছে, একটি আপোষের সম্ভাবনা আছে, একটি কি মনে করেন আপনি একটু যদি বিশ্লেষণ? এটা যদি দেখেন, আমার মনে হয় যে আমরা প্রথমে একটা রাজনৈতিক দল এই বিবেচনাটা সঠিক করছে কিনা আমার এই প্রশ্ন, বিশেষ করে টকশোতে আসলে অন্য জায়গায় গেলে সম্প্রতিকালে আরো বেশি মনে হচ্ছে। সেটি কেন? আমরা আমাদের রাজনীতির অঙ্কে এটাই বুঝি যে একটা রাজনৈতিক দলটা কি। একটি রাজনৈতিক দল কিন্তু আমাদের দেশের বিভিন্ন শ্রেণী আছে, পেশার মানুষ আছে, এক একটা শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সংগঠন যদি বলেন প্রধানত, এবং তারা কিন্তু শেষ বিচারে তাদের স্বার্থ সংরক্ষণের কথাই বলেন। তো এখন ধরুন, আপনি আজকে আলোচনা যেটা শুরু করলেন বা মানুষের মনে যে কোশ্চেনটা ঈদের পরে যে বিষয়টা নিয়ে হচ্ছে, আমরা যে প্রধান সারির বাংলাদেশে, হ্যাঁ এটা আমরা পছন্দ করি না করি, বাংলাদেশের অধিকাংশ মানুষ তাদেরকেই ভোট দেয়, তো তাদের কাছ থেকে যেটা আশা করছেন, তাদের রাজনীতিটা কোথায় যে ঠেকে আছে? অতীত অন্য জিনিস, বর্তমানে দেখবেন কোনো না কোনোভাবে ক্ষমতায় থাকা, আর আরেক দলের হচ্ছে যে কোনোভাবে ক্ষমতায় যাওয়া।
নীতিবোধ অন্য জায়গাটা কিন্তু প্রধান নাই। তাহলে কোন পয়েন্টটাকে ধরে যে মানুষের স্বার্থ হানি হচ্ছে, সুতরাং সেই স্বার্থহানির বিরুদ্ধে জনমতকে সংগঠিত করেই আমি কাজটা করব, বা আমি জনগণের সপক্ষে যে কাজটা করছি ওটাই জনগণের কাছে প্রচার করে আমি আমার ক্ষমতায় জায়গায় থাকবো, এই দুইটা লেশমাত্র দেখবেন না। এবং এটাই বোধহয় আজকে রাজনীতির সবচেয়ে ট্র্যাজেডি বাংলাদেশে বিরাজ করছে। যে আপনি 90-এর কথা বললেন, 80-র দশক, আমরা 80-র দশক থেকেই ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়ে এই রাজনীতিতে যুক্ত হয়েছি, কিন্তু দেখছি যে এই ধরনের দুরবস্থা সম্পন্ন অবস্থা বোধহয় রাজনীতিতে অতীতে কখনো আসে নাই। যার জন্য আমরা অনেক সময় বলি যে এখন ওই যে অনেক সময় বলি না যে একটু সংকট হলে ওটাকে বাঁচাও, তা আসলে একটা স্লোগান তোলার সময় অনেকদিন ধরে এটা জরুরি, রাজনীতি বাঁচাও। মানে রাজনীতিটা তো আর রাজনীতি নাই, রাজনীতিটা রাজনীতির হাতেও নাই, সেটাও নাই। ধরুন এই যে আপনিও যে আলোচনাটা করছেন ঈদের পরে যে আন্দোলন সংগ্রাম বা এই জায়গাটায়, কিন্তু দেখুন আসলে আন্দোলনটা নতুন কি? আন্দোলন তো আন্দোলনের মধ্যেই আমরা আছি, আন্দোলনে কি নাই? আজকেও আপনি দেখেন, এই যে আমি আসার আগে অনলাইনে যতটুকু দেখলাম, ঈদ সামনে, শ্রমজীবী মানুষ কিন্তু রাজপথে আছে, তার কিন্তু নিজস্ব বেতন ভাতা এই জায়গাটাকে নিয়ে। আপনি দেখুন যারা মানে লুটপাটকারী, সে তার মতো আন্দোলন করছে কি যে কোনো ভাবে তার লুটপাটটা যাতে অব্যাহত থাকে, আর যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে আর লুটপাট না হয় সেই জায়গাটা অভ্যস্ত আছে, সেই জায়গাটা আছে। আপনি দ্রব্যমূল্য দেখে আন্দোলনের দুইটা রূপ দেখবেন, যে 38 জন ব্যবসায়ীর কাছে আমাদের এই রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তাদের কাছে জিম্মি, তারা কিন্তু যে কোনো ভাবে রাতের আধারে দাম বাড়ানো, ওইটাই তাদের প্রধান আন্দোলনের ধারা। আর আমরা যারা জনগণের পক্ষে বলি, যে কোনো ভাবেই আমাদের এই দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, রেশনিক ব্যবস্থা চালু থাকে, এই ধারায় আছি। এখন রাজনীতি তো প্রকৃতপক্ষে এইটাই, কিন্তু এখানে কি রাজনীতি আছে? আপনি দেখুন, আমি দুইটা কথা বলে এখানে শেষ করতে পারি। সরকারের দিকে, সরকার যদি কোনো ভালো কাজ করে থাকে, আমি নির্বাচনের কোশ্চেনটা একটু উঠায় রাখছি, প্রয়োজন হলে পরে আলোচনায় যাই, তাহলে সেইটা কি তারা সেই কাজটাই করছে কখনো প্রচারের দ্বারা? আপনি এখন দেখবেন প্রচারটা কি হয়, ওই প্রেস ক্লাবের একটা সভায় এটা যে নিন্দাবাদ করা, করা, এবং আওয়ামী লীগের তো ইদানিং একটু উপসর্গ দেখছি, তার বোধহয় প্রধান কাজ বিএনপিকে রক্ষা করা। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন একদিন ফরমালিন দিয়ে নাকি বাঁচিয়ে রেখেছে, এখন ওনার কথার সুর ধরে বোধহয় তার নেতারা বিএনপি কোনটা করলে ভালো হইতো এটা হলো, এটাই বলছে, নিজের কোনো কথা বলছেন। আর বিএনপি, আমি যতটুকু দেখলাম, আমি সাধারণভাবেই কথাটা বলতে চাই, আজকেই আমি একটা টেলিভিশনের খবরে দেখলাম, কারণ এখনো পত্রিকায় কালকে যদি পাই দেখবো, আন্দোলনের কথা বলছে, ইস্যুটা কি? আমি দেখলাম প্রথম ইস্যুটাই তারা বললেন যে মামলা মকদ্দমা এটা করা, মানে সাবেক প্রধানমন্ত্রী তার পুত্র তাদের মামলা মোকদ্দমা প্রত্যাহার অন্য ব্যাপার। আমরা কিন্তু অতীতের আন্দোলনগুলো দেখেছি, আসলে হচ্ছে এই যে হাওয়া ভবন সহ কি দুর্নীতির কাহিনী আমরা জানি, তারপরে দুর্নীতি কিন্তু অব্যাহতভাবে আছে, সেইটা রক্ষাটাই যেন প্রধান। জনগণের ইস্যু কোথায়? জনগণ তো কোথাও নাই। মানে রাজনীতির এখন যে সংকটটা হচ্ছে, রাজনীতিতে জনগণ নাই, জনগণ নির্বাসিত, ক্ষমতাটাই প্রধান, সেটাই। সেক্ষেত্রে আমি বিনয়ের সাথেও বলতে চাই, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমাদেরও ব্যর্থতা আছে। আমরা যারা এখানে বাহাম এবং অন্যরা এই জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ সবসময় করতে পারছি, আমি তো মনে করি না। আমরা যে বিকল্পের কথা বলছি, জনগণকে এখনো আমাদের আস্থায় তারা নিচ্ছে না, সেটাও একটা বোধহয় রাজনীতির অন্যতম একটা বড় সংকট, যে এর বাইরে অন্য একটা অংশ জনগণ দেখছে। প্রিন্স ভাই, বিরতিতে যাওয়ার আগে চট করে একটু জেনে নিতে চাই যে যে আন্দোলনের কথা বিএনপি বলছে বা বিএনপি অঙ্গ সংগঠনগুলি বলছে, কি হলে সেই আন্দোলন সফল হবে বলে আপনি মনে করেন, বা আন্দোলনটাকে সফল করে? আমাকে যদি বলেন, প্রথমত বিএনপির আন্দোলনের যদি কোশ্চেন বলেন, তারা জামাতকে নিয়ে, যারা 71-এর পরাজিত শক্তি, তাদেরকে নিয়ে আন্দোলন করছে। এবং জামাতের এখনকার রূপটা আপনি যদি দেখেন, সেটা কি? যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, তখন জামাত বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করাটাই তার কাছে প্রধান ব্যাপার। এবং এর আগে যে আন্দোলনের নামে যে ঘটনাগুলো ঘটেছে, অতীতে কখনো দেখেছেন যে আন্দোলনের নামে এগুলো হয়েছে? এরশাদ বিরোধী আন্দোলনে আমরাও করেছি, এবং আন্দোলনে ঠিকই, আন্দোলনে তো এরকম না যে অহিংস হবে এমন কোনো কথা নেই আন্দোলনে, কিন্তু সহিংসতা দিয়েই শুরু। সেই জামাতকে সাথে রেখে, আর যদি জনগণের ইস্যু না থাকে, বিএনপির যত সমর্থন থাকুক, এইটা কোনো আন্দোলনে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমি একেবারেই মনে করি। আবারও একটু চট করে, যে আওয়ামী লীগ সরকার কি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে প্রতিদিন অজনপ্রিয় হতে যাচ্ছে বিভিন্ন রকম কারণে? আপনার কাছে কি মনে হয় যেটাকে আবার বিএনপি থেকে বলছে আরো একটু পচুক, এইটা কি আসলে অজনপ্রিয় হতেই থাকবে? সেটা যদি বলেন, আওয়ামী লীগ তো ওভারঅল যেটা করছে, যদি বলেন যে তাদের ক্রেডিবিলিটি অন্য জায়গায় কমছে, কিন্তু একটা জায়গায় আমি জানি না যে বোধহয় এই একটা দিক আবার আছে, এটাকে খুব মানে আমাকে যদি খুব খোলামেলায় বলতে বলেন, সেটি হচ্ছে যে আমাদের ইকোনমিটা যারা গড়ে তুলছে, এই গ্রামের কৃষক সহ অন্যান্য জায়গায়, এটা একাধিকবার বলা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, বিদেশের শ্রমিক, আমাদের গার্মেন্টস শ্রমিক এবং অন্য জায়গায় যারা মধ্য শিল্প আয়ের লোক সহ এই জায়গায়, তারা যেভাবে অর্থনীতিকে ম্যানেজ করছে, এর সুফলটা কিন্তু আওয়ামী লীগ ভোগ করছে। সুতরাং ওই ম্যানেজমেন্টের একটু পজিটিভ জায়গা আছে বলেই আওয়ামী লীগ অন্যদিকে অজনপ্রিয় হলেও মানুষ এখনো পর্যন্ত মানে কি বলবো, যে একেবারেই
মুখ ঘুরিয়ে দ্রুত কিছু করবে সেটা মনে হচ্ছে না, ওই একটা পজিটিভ কারণে যেটার আওয়ামী লীগের কোনো অবদান নেই, অন্যদের অবদানেই সে ভূমিকা রাখছে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে এসে আফজাল ভাই, মনিয়াপা আপনাদের কাছে আরো শুনবো। তার আগে আমি আমাদের দুজন দর্শক দুটি মন্তব্য পাঠিয়েছেন বেশ কিছু, দুজন দর্শকের দুটি প্রতিনিধিত্বশীল মন্তব্য পড়তে চাই। সেটা হচ্ছে যে রাজীব, উনি জনাব আফজাল হোসেন আপনার কাছে প্রশ্ন করেছেন আপনি কি মনে করেন কিনা যে এই সরকারের আসলে বৈধতা রয়েছে। আর একজন দর্শক সবুজ, উনি বলছেন যে বিএনপির কার্যক্রমে মনে হয় যে এটি একটি অসার দল, এই অসারের তর্জন গর্জনই সার। আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আফজাল ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে মনিয়াপা যে বলছিলেন যে ওই বিষয়ে যদি একটু আলোকপাত করতেন, যে এটি একটি নিয়মতান্ত্রিক নির্বাচন হওয়ার কথা ছিল, তারপরে আবার একটি একাদশ সংসদের পরে একটি নির্বাচন করা যায় কিনা বা কত দ্রুত। না, আমি তাকে বিশেষ কারণে আমি তাকে রেসপেক্ট করি, এই কারণে তিনি ল মেকার ছিলেন। তো আমি মনেই করি যে তার একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারের সংজ্ঞা অথবা অন্য কিছু বিষয় নিয়ে তার ভালো ধারণাই আছে, এবং সেক্ষেত্রে হয়তো রাজনৈতিক কারণেই যুক্তি তর্কের খাতিরেই হয়তো একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উনি অবৈধ বলেছেন। তো আমি মনে করি যে এই যে, কিন্তু আফজাল ভাই, আমি ছোট্ট করে একটু বলতে চাই, আপনার কি মনে আছে কিনা, আমার কিন্তু মনে আছে যখন এই নির্বাচনটি হয় তার আগে কিন্তু আমরা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের মুখে শুনেছি দশম সংসদ নির্বাচনে কোনো কথা বলার কিছু নাই, একাদশ সংসদ নির্বাচনে যদি কথা বলতে চান নির্বাচনের পরে যোগাযোগ করতেন। না, সে ব্যাপারে তো আমাদের বক্তব্য, মানে এখন এটি কখন করবে, 5 বছর পরে? না, সেটা তো আমরা বলেছি, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু বাস্তবতা হলো যে এই সরকারটি এটি একটি সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার, এবং একটি নির্বাচিত সরকার কয়দিনের জন্য ক্ষমতায় আসে এটা নিশ্চয়ই সংবিধানে লেখা আছে, এটা 5 বছরের জন্য ক্ষমতায় আসে। এ ব্যাপারে তো আলোচনার অথবা তর্ক বিতর্কের কোনো অবকাশই নেই। তারপরে 4 বছর ধরে একাদশ নির্বাচন বা দ্বাদশ নির্বাচনটি নিয়ে আমরা কথা বলবো, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে কি এই 4 বছর ধরেই কথা বলতে হবে এবং মেয়াদ শেষে আমরা দ্বাদশ সংসদ? তাহলে কি আপনি কি এই সরকারটাকে আপনি কি সরিয়ে দিবেন? না, মানে সরিয়ে যাবে মানে কিভাবে আপনি সরাবেন, মানে কিভাবে সরাবেন? নতুন একটা নির্বাচন দিলেই তো সরে যাবে। নতুন নির্বাচন কে দিবে? মানে সেইটাই তো আলোচনা করে ঠিক করবেন আপনারা। আমি সেই ক্ষেত্রেই বলি যে, তো সেই ক্ষেত্রেই বলি যে আজকে বিএনপির গাত্রদাহ ওই কারণেই যে গত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই, এবং আজকে এই যে মনিয়াপা যে কথাটি বললেন যে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে তারা আওয়ামী লীগ এই কাজটি করতে পারতো না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ভক্তি আমাদের আছে বলেই কিন্তু আমাদের নেত্রী কিন্তু আহ্বান জানিয়েছিলেন যে এই নির্বাচনের আসার আগে আপনারা আসেন, আমরা একটি ছোট ক্যাবিনেট করি, এবং সেই ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো মন্ত্রী তাদেরকে দেওয়ার আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল। কিন্তু নির্বাচনে তারা আসলেন না, এবং নির্বাচনে না আসার কারণে আজকে যে কাফারা তাদের দিতে হচ্ছে, তার জন্য তাদের তো আমি মনে করি যে তার জন্য তাদেরকে তাদেরকে সেই কাফারা দিতেই হবে। কিন্তু তাদেরকে সেই কাফারা দিতে হচ্ছে, সেটা ঠিক আছে, কিন্তু আপনারা কি এমন পুণ্য করলেন আপনারা এত সওয়াব পাচ্ছেন? না, আমরা কি আপনাদের পুণ্যটা কি? না, আমরা বলি আজকে কিছুক্ষণ আগে আমাদের প্রিন্স ভাই বললেন যে অনেক কথাই বললেন, যে প্রিন্স ভাই একটি কথা ভালো লেগেছে যে বিএনপি আন্দোলন করছে না, মানে তাদের মানুষের নিত্যদিনের যে চাওয়া পাওয়া, রুটি রুজি, এইসব বিষয়ে গণমানুষের দাবি দেওয়া নিয়ে বিএনপি কথা বলছে না। বাস্তবতা তো সেটাই। এবং আজকে আপনি রমজান মাস, এই রমজান মাসে বাংলাদেশে মানুষ ভালো আছে, মানুষের মধ্যে কোনো হাহাকার নাই, জিনিসপত্রের দামের কোনো ঊর্ধ্বগতি নাই, এবং এখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, যেটি প্রিন্স ভাই বলেছেন যে অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মানুষের ভালো, এবং সেটা যে ইন্ডিকেটরগুলো আছে যে মাথাপিছু আয় থেকে শুরু করে রেমিটেন্স থেকে শুরু করে যে সার্বিক যে অর্থনৈতিক অবস্থা, সমস্ত কিছু কিন্তু একটি জাতির মানে এগিয়ে যাওয়ার সমস্ত ইন্ডিকেটর নির্দেশনা করে। গবেষণা সম্পাদক, আপনি এগুলি বলতেই পারেন, কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করে বাংলাদেশের মানুষের অবস্থা যে ভালো, এর মধ্যে আওয়ামী লীগের কৃতিত্ব আওয়ামী লীগ কোনগুলির ক্ষেত্রে দাবি করতে পারে? যেটি প্রিন্স ভাইও বললেন যে এই ম্যানেজমেন্টটা আসলে কিন্তু রাজনীতির বাইরের একটি ব্যবস্থা। আপনি আমাকে এর জন্য আমাকে আপনি এই করবেন না, রিওয়ার্ড দিবেন না, এগুলো এমনি এমনি হচ্ছে, আজকে সবকিছু এমনি এমনি হচ্ছে। আজকে এই যে বাংলাদেশে একটি আজকের কথাই বাদ দেন, এই দেশে যে তাণ্ডব হয়েছিল, যে অত্যাচার নির্যাতন অথবা হত্যা ষড়যন্ত্রের রাজনীতির যে একটা ধারাবাহিক প্রক্রিয়া চলছিল, সেখান থেকে আওয়ামী লীগ, আমরা মনেই করি যে এই আওয়ামী লীগ বাংলাদেশে একটি হত্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে বিপরীতে একটি আইনের শাসন কায়েম করতে চায়। আমরা নিশ্চয়ই আইনের শাসন কায়েম করেছি,
হ্যাঁ, এদেশে নিশ্চয়ই হত্যা করে কেউ পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এদিকে আপনি আমাকে আপনি এর জন্য থ্যাঙ্কস দিবেন না? আপনাকে অনেক থ্যাঙ্কস দিচ্ছি যে হত্যা করে কেউ পার পেতে পারবে না, সে ইন্ডিয়ায় পালিয়ে গেলেও সে ধরা পড়বে। হ্যাঁ, কিন্তু অবশ্যই ধরা পড়বে। কিন্তু আমার প্রাথমিক আপত্তি তো যে হত্যা গুম যে বেড়ে যাচ্ছে সেটার কি হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যে খারাপ, মানুষের মধ্যে যে নিরাপত্তার অভাব আছে সেটার কি হবে? আমি মনে করি যে অতীতের অতীতের চেয়ে অবস্থা এখন না, ভালো। অতীতের চেয়ে অবস্থা অবশ্যই আমি ওই রকম আশান্বিত অথবা ওই রকম যে আমি আত্মপ্রসাদ লাভ করেছি তা কিন্তু না। আমি মনে করি যে সরকার কিন্তু অতীতের মধ্যে বসে নেই। হ্যাঁ, আপনি এই দেশে আপনি 21শে আগস্টে গ্রেনেড হামলা যখন হলো, তারপরে জজমের মতো নাটক তৈরি করা হয়েছিল এই দেশে না? আব্দুল ভাই, সেখানে এগুলো আমরা অবশ্য সবই জানি যে জজবে কাহিনী, কিন্তু সেই কথাগুলো আমরা ভুলে যাই। না, আমরা ভুলি না, আমরা ভুলি না, কিন্তু আমাদের জনগণের অবস্থা দোষ নন্দঘোষ সব আওয়ামী লীগের কারণে। না, না, আমাদের এদেশে আওয়ামী লীগ কিছুই করে নাই, আওয়ামী লীগ কোনো কিছুই করছে না, তারপরে দেশটা এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ অনেক কিছু করেছে, কিন্তু আমরা জনগণ এটা ফিল করেছে যে আমরা জ্বলন্ত চুলা থেকে মানে ফুটন্ত করাইতে আসি আর কি। আমাদের এর মধ্যে কোনো পার্থক্য হয় না, এটা জনগণের অনেকের পারসেপশন। আমি একটু শুধু জানতে চাই চট করে যে বিএনপি যদি ঈদের পরে কঠোর আন্দোলন কর্মসূচিতে আপনারা সেটা কিভাবে প্রতিহত করবেন? খুবই দমন নীতি অনুসরণ করা হবে না? আজকের এই টকশোর যে আপনি শিরোনাম বলছেন যে ঈদের পরে, আমি মনে করি ঈদের পরে আমরা আজকে যেভাবে টকশো এখানে বসছি, এরকম ঈদের পরে আমরা আবার একটি পুনর্মূল্যায়ন করবো, আপনি ডাকেন, নিশ্চয়ই আমরা সেটা আবার কথা বলবো। কিন্তু ঈদের পরে আমি মনে করি যে কিছুই হবে না। বাংলাদেশে এর আগে অনেকগুলো ডেডলাইন গিয়েছে, এবং বাংলাদেশে মানুষ এখন ওই চাঁদে গিয়ে সাইদিকে দেখা যাবে অথবা অন্য কাউকে দেখা যাবে অথবা ফখরুল ইসলামকে দেখা যাবে, সেটা দিয়ে রাস্তায় মানুষ ঝাঁপিয়ে পড়বে, সেই বাংলাদেশে কিন্তু এইটি আর হবে না। আমরা একটু মনিয়াপার কাছে আবার ফিরে আসি যে মনিয়াপা, আপনাদের আন্দোলন বা আপনাদের রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে প্রধানত দুটি অভিযোগ শোনা যায়। একটি হচ্ছে যে আপনারা জনগণের সাথে সম্পৃক্ত বিষয়গুলি নিয়ে আপনারা আলোচনা করেন, আর দুই নম্বর হচ্ছে যে আপনারা আসলে যুদ্ধাপরাধী বা বাংলাদেশের অস্তিত্ব যারা মানে না, চায় না, তাদের সঙ্গে সম্পৃক্ততা রাখেন এবং তারা বিভিন্ন রকম অপকর্ম করে। এই দুটি দায় আপনি কিভাবে বিবেচনা করেন? ধন্যবাদ। তার আগে আফজাল ভাই কিছু কথা বলেছেন, উনি আমাদের ইউনিভার্সিটির শ্রদ্ধেয় বড় ভাই, আমি তাকে ওইভাবেই সম্মান করি, কিন্তু কথা বলতে আসছি দুই গ্রুপ থেকে, কথা বলতেই হবে। উনি বলেছেন কিছু কথা যে এই যে জনগণ চেয়েছে, জনগণের সরকার, এখন তার কোনো অয় নাই 5 বছরের আগে। কিন্তু সত্যি কি জনগণ চেয়েছে? তাহলে তো জনগণ ভোটই দিতে যেতেন। আওয়ামী লীগ যদি বাংলাদেশে 10% লোকও করে, 10% লোকও তো ভোট দিতে যায় না। তার মানে আওয়ামী লীগের নেতা কর্মীরাও চায় না এই ইলেকশনটা হোক। সমস্ত বাংলাদেশের সমগ্র রিপোর্ট থেকে বলি। আর যে কথাটা প্রিন্স ভাই বললেন, ওনারা খুব সুন্দর সুন্দর কথা বলেন, যারা বাম করেন আমি সম্মান করি, কিন্তু ওনারা শেষ পর্যন্ত গুলিয়ে ফেলেন আর মিলাতে পারেন না দেখে বামরা যতটা আগানো উচিত ছিল আমরা দেখি না স্বাধীনতার পরে। উনি বলেছেন বিএনপি আন্দোলন এরকম যে মানে মামলা উঠানোর জন্য চায়। আপনারা যে ইফতারের পর আপনি প্রথম শব্দটা বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতগুলো মিটিংয়ে গিয়েছেন মামলা উঠানোর কথা কোনোখানে বলে না। আমি যদি ধরি কারো কথা, তাহলে যিনি চিফ তার কথাই আমি ধরবো, যিনি মুখপাত্র আমি তার কথাই ধরবো। এখানে বড় বড় দলে অনেকেই অনেক কথা অনেক সময় বলতে পারে, সো দ্যাট আমার কথা খালেদা জিয়ার কথা তো এক না। উনি যতবারই কথা বলেছেন আমরা সংলাপে বসতে চাই, এবং ঈদের পরে যদি নির্বাচনের ঘোষণা না দেয় আমরা চরম আন্দোলনে যাব। এবং এইখানে আমি বলি যে জনগণের জন্য, জনগণের কথাটাই তো বিএনপি বলতে চেয়েছে। জনগণের বিভিন্ন রিপোর্ট 2014 5ই জানুয়ারি নির্বাচনের আগে আমরা দেখেছি যে সমস্ত বড় বড় বাংলাদেশের টেলিভিশন এবং পত্রিকাগুলো যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার কত % লোক চায় এটা রিপোর্ট। তো জনগণের সাথে বিএনপি নাই কিভাবে? এবং বিএনপি নির্বাচনে যায় নাই বিধায় কিন্তু আপনার জনগণ ভোট দিতে যায় নাই। পরবর্তীতে যখন উপজেলা নির্বাচন হলো তার কয়েকদিন পরে বিএনপি যখন গেলেন, তখন কিন্তু দেখেন ভোট কিন্তু একটা পোষণ, মানুষ কিন্তু বেশ ভোট দেওয়ার জন্য একটা ফ্লো পড়েছিল। দুইটা বিষয় একটু জানতে পারি, আমি একটু লাইন শেষ করি। পরবর্তীতে যখন বিএনপিকে ঠেকিয়ে ইচ্ছা মতন ভোটাভুটি কারচুপি করে নির্বাচনে দেওয়া হলো, মানে উপজেলা শেষ প্রান্তগুলো, তখন কিন্তু আবার মানুষ ভোট দিতে গেল না। এই যে এই জিনিসগুলো, সেটাই আমি মনে করি যে এইখানে বিএনপি জনগণের কথা বলে ওই এক নির্দলীয়র মধ্যে কিন্তু সমস্ত কিছু আছে, সমস্ত চাওয়া পাওয়া আছে নির্দলীয়র মধ্যে। জনগণ যেহেতু বিশ্বাস করে না যে শেখ হাসিনার আন্ডারে ভালো নির্বাচন হতে পারে না। এবং এখানে আফজাল ভাই আরেকটা কথা বলেছেন যে আমাদেরকে আওয়ামী লীগ সভানেত্রী বড় বড় মন্ত্রী দিতে চেয়েছে। আপনি জানেন খালেদ ভাই যে নির্বাচনকালীন সময়ে 2 মাস বা 3 মাস সময়ে প্রধানমন্ত্রী এবং যিনি প্রধান থাকেন এবং নির্বাচন কমিশনার তাদের কাছেই সমস্ত ক্ষমতা থাকে। সেখানে কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে পররাষ্ট্রমন্ত্রী, কে অর্থমন্ত্রী, এটা কিন্তু ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হলো ওই জায়গাটায় যে কার নির্দেশে ইলেকশনটা হবে। ওখানে কিন্তু তখন আর দেশের কোনো ডেভেলপমেন্ট যেভাবে চলছে ওইভাবেই চলে। তো এটা একটা ফানি গেম ছাড়া এটা অপকৌশল।
অপকৌশল দিয়ে আগানো যায়, বেশি দূর আগানো যায় না। এবং আমি আজকে এই আপনার মাধ্যমে বলতে চাই, দেশবাসী যারা যারা এখানে বড় বড় কোনো বুদ্ধিজীবী যদি আমার কথা শুনেন, যে অপকৌশল করে টিকে থাকার জন্য যেটা হয়, যারা আওয়ামী লীগকে এই অপকৌশলের জন্য সহযোগিতা করছেন তারাও কিন্তু একদিন এটার জন্য সাফার করবেন। কারণ অনেক ক্ষমতা কিন্তু কোনো কিছুই ভালো না। ক্ষমতা আপনার আজকে রাতে আসছে, আপনার এখানে সকাল হবেই, যেভাবেই হোক, আমি করি বা আপনি করেন, সকালের গতিতেই হবে। সো দ্যাট আমি চাইলেই এই চেয়ারটা আমার জন্য সারা জীবন ফিক্স থাকবে না। এটার জন্য তো ভালোভাবে যদি সময়টা না হয় তাহলে ঘূর্ণিঝড় হবে, আইলা হবে, যেটাই হোক একটা কিছু হবে। তো এই জায়গাটা আমরা চাইলেই কিন্তু ভালোভাবে আমরা রাতটা কভার করতে পারি, পার করতে পারি। কিন্তু মনিয়াপা, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি একটু প্রিন্স ভাইয়ের কাছে জানতে চাইবো, আপনিও শুরুতে একটু বলেন, সেটা হচ্ছে যে ভাবে বা যে প্রক্রিয়ায় নির্বাচনটি হবে, সেই প্রক্রিয়া নির্বাচন করার জন্য যে আলাপ সংলাপ আলোচনা করার কথা, সেক্ষেত্রে আমরা অনেকগুলি উদ্যোগ নিতে দেখেছি এবং সেগুলি ব্যর্থ হয়েছে। আপনারা কিভাবে ধারণা করছেন যে ভবিষ্যতে এরকম উদ্যোগ হবে? যেমন আমরা দেখেছি যে একটি হরতাল উইথড্র না করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেই সময়ের বিরোধী দলীয় নেত্রীকে আহ্বান জানিয়েছিলেন, তিনি কিন্তু যাননি। মানে উনি বলেছেন যে আজকে আমার হরতাল আছে, আমি যাব না। আমি এটা এক লাইনে শেষ করি, একটা লাইনে, সেটা হলো উনি কিন্তু বারবার বলেছেন যে আপনি আসেন আলোচনা করি। জি, দুই নেত্রী কেন সবাই মিলিত হতে পারে? মানে ৭৫-এর পরে দুইটা দলের মধ্যে চরম দ্বন্দ্ব ছিল, বিএনপি এবং আওয়ামী লীগ। বিএনপি জন্ম হলো, তারপরে যখন এরশাদ আসলেন, যখন ছেড়ের উপর সোয়াশের আসলেন, তখন কিন্তু দুই দল এক হয়ে গেল। ঠিক এমনই আমরা ১১-১১ দেখেছি, তখন কিন্তু আবার দুই দল এক হয়ে গেল, যখন দেখলো যে উপায় নাই, অন্য কেউ এটা ভোগ করছে এবং অন্যায়ভাবে ভোগ করছে, তখন এক হয়ে গেল। হতে পারে, বললাম যে এটা যে ভালোভাবে সলিউশন না হলে সলিউশন হবে, কিন্তু তখন নাকে খত দিয়ে সলিউশন হতে হবে, আর কিছু না। আর এখানে জজমিয়া নাটকের কথা যে বলেছেন, আমরা একটা বিরতি নেই, বিরতি নিয়ে ফিরে আসি আবার আপনাদের কাছে, এই ব্যাপারে আরো কথা বলবো আমরা। ফিরে এলাম। আজকে বাংলাদেশে আমাদের একজন দর্শক একটি মন্তব্য করেছেন, সুমন নীলফামারী থেকে। তিনি বলেছেন ঈদের পরে আসবে কুরবানি ঈদ, অর্থাৎ হয়তো উনি বলতে চেয়েছেন যে আসলে কোনো মানে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আসলে খুব কম। প্রিন্স ভাই, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের একজন দর্শকও এরকম বলেছেন যে, আমি আসলে দর্শকের প্রশ্নটি হারিয়ে ফেলেছি, সেটি অনেকটা এরকম যে আপনারা আসলে নির্বাচনে যান নাই, এখনো সেইভাবে আন্দোলনও করছেন। আপনারা যেগুলিকে আন্দোলন বলছেন সেটা আসলে একটা মৌখিক আন্দোলন, এর কারণ কি? না, আমি দুইটা জিনিস, প্রথমত নির্বাচনে যাইনি কেন সেটা পুরনো আলোচনা, আমি ওটার সময় নষ্ট করতে চাই না, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আন্দোলন আমরা করছি, হয়তো উনি যেটা বলতে চেয়েছেন সেটা আমি বললাম সেটা আমারও আক্ষেপ, বা যদি বলি যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী অত পারছি না, কিন্তু যতটুকু করছি আমি এটা সেটাই বলতে চাচ্ছি যে সেইটাই তো সামনে আসছে না। আপনি দেখুন, আজকে যদি এই রাতে আপনি যদি আমাদের প্রায় 20টা চ্যানেলে আপনি টক শোটা দেখেন, সেই টক শোর ঈদের পরে এই দুই দলের আন্দোলন, মানে আপনি ইস্যুটা কি? ওই অর্থে কোনো ইস্যুটাই, মূল ইস্যু নিয়ে কোনো আলোচনা নেই। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আজকেও আমি ব্যক্তিগতভাবে রাজপথে ছিলাম, সেটি হয়তো গাজার ঘটনাবলীকে নিয়ে, কিন্তু আমার অন্যান্য কমরেডরা তারা শ্রমজীবী মানুষ, সেই তবা গার্মেন্টস সহ অন্যান্য জায়গায় সেই শ্রমজীবী মানুষের তার যে বেতন ভাতা বোনাস এগুলো পাক, তার জন্য আন্দোলন ছিল, বাড্ডায় ছিল, টঙ্গীতে ছিল, বিভিন্ন জায়গায় ছিল। আমি উপস্থিতটার কথা বলছি, এর বাইরেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে যা প্রোগ্রামগুলো হচ্ছে সেই জায়গায় আছে। কিন্তু এইটা আমাদের রাজনীতি, চলতি রাজনীতিটা এমন জায়গায় চলে গেছে, এইটা চোখের সামনে আর আসছে না, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি ওই দর্শককে আমি খুব সম্মান জানিয়ে বলতে চাই যে আমাদের আরো হয়তোবা করা উচিত, হয়তোবা আমি বলছি না, যে আমাদের যদি শক্তিটা আরো বৃদ্ধি পেত তাহলে আমরা হয়তোবা আরো দৃশ্যমান কাজটা করতে পারতাম। এটাই আমার প্রধান প্রশ্ন। আমি এখন আপনি জানতে চাইলে, আমি একটা নির্বাচন যেহেতু কোশ্চেনটা আসছে, আমি এই পয়েন্টটাকে এইভাবে বলতে চাই। হ্যাঁ, এটা তো ঠিকই যে বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে তার আপনি বলতে পারেন যে এটা সংবিধান রক্ষা বা একটা আইনিভাবে ঠিক আছে, কিন্তু এটা একটা অনৈতিক, এর কোনো নৈতিক কোনো ভিত্তি নাই, এটা কে না জানে, বহুল আলোচিত। সুতরাং ওইটা নিয়ে আর আলোচনার ব্যাপার নেই, কারণ মানুষই ভোট দেয়নি, সুতরাং এখানে সব প্রধানমন্ত্রী অমুক হয়ে গেছেই। সুতরাং যারা একমাত্র দেশকে মানে না তাদেরকে বাদ দিয়ে, তাদের তো এখানে রাজনীতি করার অধিকার নেই, তাদের বাইরে অন্য যারা আছে তাদেরকে নিয়ে সকলের অংশগ্রহণ একটা নির্বাচন দরকার। কিন্তু আমি এই কথাটা এই জন্য বললাম, আজকে আমাদের কিন্তু কতগুলো অভিজ্ঞতা হলো এবার নির্বাচনকে ঘিরে। সে অভিজ্ঞতা কি? আপনি বাংলাদেশ দেখেন, আপনি এমনকি পাশের ইন্ডিয়াকেও যদি দেখেন, মোদী সাহেব 31% ভোট পেয়ে তিনি পুরো রাজত্ব করছেন, বাকিরা কিন্তু চাইনি। তাহলে ভোটের এই ধারা বিবেচনা করতে হবে। বাংলাদেশে দেখেন, না ভোটের ব্যবস্থা ছিল, সেটাকে বাতিল করা হলো, সুতরাং একজন দাঁড়িয়ে গেল, পাশে কোনো ক্যান্ডিডেট নাই, উনি জিতে গেলেন। আমাদের 5 বছর একজন নির্বাচিত হলে 5 বছর তিনি যেন একটা জমিদার তন্ত্র কায়েম করলেন, কোনো রিকল সিস্টেম নাই।
আমাদের আজকে একটা কথা আসছে যে সংখ্যানুপাতিক পদ্ধতির বিবেচনাটা করা দরকার, স্থানীয় সরকার শক্তিশালী করা দরকার, নির্বাচনের আমূল সংস্কার করা দরকার। অর্থাৎ যে সংকটের মধ্যে আছি তার থেকে যদি জনগণের অংশগ্রহণে একটা নির্বাচন চাই, তাহলে খালি একটা নির্বাচন দাও যেন তেন প্রকারে। আমি এই প্রস্তাবনার বিরুদ্ধে বলেই আমি আলোচনাগুলো করলাম যে সামগ্রিকভাবে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো, যাতে জনমতের প্রতিফলন ঘটে এবং জনগণের অংশগ্রহণ নিয়েই আমরা দেশটাকে এগিয়ে নিতে পারি, ওই ধারা বিবেচনা করতে। এবং সংলাপের কথা যেটা আসছে, এই সামগ্রিকতা একটা সংলাপ হইতে হবে। এবং সংলাপে অবশ্যই আমাদের যুদ্ধ অপরাধের কোশ্চেন, আমাদের এই যে বারবার মানুষ যে একটা বিপদ, আপনি যে কথাগুলো বলে তো মানুষের কথা, যে সে এই টেনশনে থাকতে চায় ঈদের পরে কি হবে, এই টেনশনে থাকতে চায় না, সে একটা গণতান্ত্রিক ধারাবাহিকতা চায়, এই জায়গাটা থাকতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ মনিয়াপা। আপনার জন্য একজন দর্শকের একটি প্রশ্ন, একটি মন্তব্য আছে এবং আমাদের একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি করে আমি আফজাল ভাইয়ের কাছে যাই। বাবু আমাদের একজন দর্শক, উনি বলছেন যে দেশের মানুষ এখন শান্তিতে আছে, আমরা আর কোনো আন্দোলন এবং লাশ চাই না, প্লিজ প্লিজ প্লিজ। আর আমাদের প্রশ্নটি হচ্ছে যে আপনারা যখন কোনো আন্দোলনের ডাক দেন, তখন সেই আন্দোলনের মধ্যে শুধু এই সরকার পরিবর্তনের কথাই যতটা থাকে, সরকারের নীতি বা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে আপনারা দেশকে কতটা এগিয়ে নিয়ে যাবেন তার কোনো রোডম্যাপ আমরা দেখি না। কেন, সেটা আদৌ আমরা দেখবো কিনা? আমরা আফজাল ভাইয়ের কাছে জানতে চাই। আফজাল ভাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে শুধু বিএনপি নয়, আপনি আন্তর্জাতিক মহল, বিশেষ করে সর্বশেষ যিনি মনোনীত মার্কিন রাষ্ট্রদূত, তিনি পর্যন্ত বলেছেন যে 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে সেটি ত্রুটিপূর্ণ এবং অতি দ্রুত তিনি আরেকটি নির্বাচনের অনুষ্ঠানে কামনা করেছেন। আন্তর্জাতিক মহলের সমর্থনকে আপনারা ধীরে ধীরে হারাচ্ছেন বা বাংলাদেশ হারাচ্ছে, নাকি আমেরিকান রাষ্ট্রদূতের বা মনোনীত রাষ্ট্রদূতের এই মন্তব্যটি একটি বিচ্ছিন্ন মন্তব্য? না, ঠিক আছে, আমি এই শেষের কথাটাই বললাম যে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ক্যামেরুনের সাথে বৈঠক করেছেন এবং ইংল্যান্ডে সে দেশের প্রতিনিধিত্ব করছেন এবং ওখানে যে পত্রপত্রিকা যেটি আমরা দেখেছি যে খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং বাংলাদেশের যে উন্নয়ন অগ্রগতি ভূয়সী প্রশংসা করেছেন। এর আগেও প্রধানমন্ত্রী এই মেয়াদে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আরও 2টি দেশ, সেই চীন এবং জাপানে গিয়েছিলেন এবং তাদের সাথে বাংলাদেশের অনেকগুলো চুক্তি সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশে তারা বিনিয়োগের ব্যাপারে তারা আগ্রহ প্রকাশ করেছে। এবং সেক্ষেত্রে আমার এক্ষেত্রে তো প্রশ্নই আসতে পারে না যে বাংলাদেশের সাথে আন্তর্জাতিক মহলের সম্পর্ক। আমরা পরপর কয়েকটি ঘটনা থেকে জিএসপি সুবিধা বাতিল হয়েছে আমেরিকাতে, তারপরে মার্কিন রাষ্ট্রদূত এরকম বলেছেন, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে ব্রেপকে তুলে দিতে। আন্তর্জাতিক দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কিন্তু নানা রকম মানে দুর্যোগের ঘনঘটা যদি বলি সেরকম আমরা দেখতে পাচ্ছি। সেটা আমেরিকা বিষয়ে তাদের কিছু বক্তব্য বিবৃতি, এগুলো আমরা পত্রপত্রিকায় আপনিও দেখছেন, আমরাও দেখছি। সে ব্যাপারে নিশ্চয়ই আমাদের দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ইতিমধ্যে কিন্তু রিয়াকশন দেওয়া হচ্ছে এবং আজকেও আমাদের মাননীয় কৃষিমন্ত্রী কিন্তু বলেছেন যে আমাদের অবস্থান, যে আজকে যারা আমাদের এখানকার বিষয় নিয়ে এত বেশি যারা কনসার্ন, কিন্তু গাজায় যখন মানুষকে মানে মারা হচ্ছে, মানুষকে হত্যা করা হচ্ছে, সেখানে কিন্তু তাদের সেই ভূমিকাটা আমরা দেখি না, বরং বন্ধুসুলভ হাত বাড়িয়ে দিচ্ছেন, এটা আমরা দেখি। এবং 71 সালের ঘটনা প্রবাহ আপনার নিশ্চয়ই আমাদের মনে আছে যে ওই সময় আমরা কাদের বন্ধু ছিল কাদের। তারপর আমরা মনে করি যে আমাদের পররাষ্ট্রনীতি এখন হলো আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং আমরা তো কোনো ব্যক্তির সাথে সম্পর্ক না, কোনো রাষ্ট্রের সাথে, এখানে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের সম্পর্ক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি না যে কোনো সংকট কোনো দেশের সাথে আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, এবং কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো নীতিকে নিয়ে কোনো ধরনের কোনো সংকট নেই, না, ব্যক্তির কোনো সংকট নেই। এবং আমি এই যখন সুযোগটি আসলো সেই হিসেবে আমি আগের কিছু বক্তব্য যে আমাদের বিএনপি আমাদের নেত্রী যে বললেন যে ঈদের পরে যদি প্যারাসিটামল না লাগে মরফিনের মতো আন্দোলন করবেন, আমরা কিন্তু ওই ঘটনা প্রবাহ বাংলাদেশে কিন্তু আর ঘটবে না। একজন কিন্তু সম্মানিত দর্শক কিন্তু বলেছেন যে প্লিজ প্লিজ প্লিজ, এর অর্থ হলো আমরা হত্যাকাণ্ড চাই না, আমরা মানুষ হত্যা চাই না, আমরা জঙ্গিবাদ চাই না, আমরা আবার এই দেশে হেফাজতি তাণ্ডব চাই না, আমরা এই দেশে উন্নয়ন অগ্রগতির দিকে এগিয়ে যেতে চাই। এবং সেই ক্ষেত্রে আলোচনার কথা অথবা যে আগামী নির্বাচন, সেই বিষয়গুলো আমাদের তো বক্তব্য স্পষ্টই ছিল যে আমরা আগামী 2019 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। এবং যেটি নিয়ে তাদের কনসার্ন যে তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বাংলাদেশে কি হয়েছিল নিশ্চয়ই আমরা সবাই জানি, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে আর হবে না, আইনগতভাবে এটা ডেড ইস্যু। তারপর আমরা টকশোতে অনেক সময় নষ্ট করছি। তবে মানে এই
বিএনপির এই আন্দোলনটি সম্পর্কে মনে আপা আপনার কাছে যে প্রশ্ন করেছিলাম, বিরতির পরে ফিরে এসে আপনার কাছে আবার সেটা- বিরতি? বিরতির পর ফিরে এসে সেটি আপনার কাছে একটু বিস্তারিত শুনবো। ফিরে এলাম আজকের বাংলাদেশে। মনিয়াপা আপনার কাছে একটি প্রশ্ন করেছিলাম, আমি প্রশ্নটা রিপিট করতে চাই না, বিএনপির আন্দোলন এবং এ নিয়ে। আমি ওইটার আগে কিছু কথা বলতে চাই। এক কথায় আমি আমার যে বন্ধু লিখেছে প্লিজ প্লিজ প্লিজ, আমার মনে হয় ওনার কোনো একটা জায়গা ভুল হয়েছে। এই প্লিজ প্লিজটা সরকারকে করতে হয়। সরকার যখন লাঠিপেটা বাদ দিয়ে পুলিশকে দিয়ে নিজস্ব পুলিশ বাহিনী দিয়ে, যেটা ছাত্রলীগের পুলিশ বাহিনী দেখে বুক বরাবর গুলি করে, মার্ডারটা কিন্তু তখনই হয়। কয়টা মার্ডার বিএনপি বা তারা করেছে, ম্যাক্সিমাম মার্ডার পুলিশ এবং তার ছাত্রলীগ বা যুবলীগ করেছে। এই রিপোর্টগুলো দেখলে তারা দেখবে যে সরকার কখনো, যে দেশের সরকার মারমুখী থাকে সেই দেশের কখনো গণতন্ত্র থাকে না, বা সেই দেশে কোনোদিন রাজনীতি শিখতে হয়, রাজনীতি থাকে না। আমি এখন যেটা আফজাল ভাই বললেন যে আন্তর্জাতিক মহলে যে সহযোগিতা পাচ্ছেন, আমি সেই কথাই বলতে চাই। ৭৫-এ যখন শেখ মুজিব সাহেব নৃশংসভাবে নিহত হলেন, তখন যখন তার ওই দলের মুস্তাক আহমেদ যখন প্রেসিডেন্ট হলেন, তখনও কিন্তু ইন্দিরা গান্ধী তাকে দাওয়াত করেছিলেন। এটা কিন্তু একটা রাষ্ট্র যে পরিচালনা করে, রাষ্ট্রের দায়িত্বে থাকে, সমালোচনার জায়গায় করে। আর আপনি দেখেছেন কালকে খালেদ ভাই, লন্ডনে যে প্রোগ্রামটা হয়েছে, অন্য কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা আসেন নাই। এটা একটা গার্লস প্রোগ্রাম, বুরকিনা একটা ফাসোর গার্লস প্রেসিডেন্ট সামিট। আসছেন। ওটা রানী আসছে, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট আসছেন, প্রেসিডেন্টের ওয়াইফ আসছে মনে হয়। এবং আমি যা দেখলাম যে ক্যামেরুনের সাথে উনি বসছে, তারপরে আমাদের দেশের প্রধানমন্ত্রী বসছে, তারপরে মালালা বসছে। একজন প্রধানমন্ত্রীকে কতটুকু সম্মান দিতে হয়, এটা আমরা যারা 2 কলম পড়ালেখা করছি বা দেখেছি এতদিন, আমরা জানি। তো অতএব এটা কোনো রাষ্ট্রীয় সফর না, এটা জোর করে একটা সফর। চীনে গিয়েছিলেন উনি, আমি সম্মানের সাথে বলছি, চীনে কিন্তু জোর করা সফর, এটা রাষ্ট্রীয় কোনো সফর না। এটা একটা স্টেটসের একটা মেলা ওপেনিং এর সফর ছিল, একটা স্টেটসের একটা কিন্তু মেলা। আপা আমরা একটা দেশের এইগুলি বলে আমরা আসলে কোন দিকে আমি নিয়ে ওটা যাচ্ছি? বলছি না, কারণ আমরা তারপরেও একটা ছোট রাষ্ট্র, আমি আমরা যখন একটা নিশ্চয়ই আশা দেশে করব না। যখন একটা উন্নত চরম, যারা গণতন্ত্রের জনক মনে করা হয়, যাদেরকে তাদের রাষ্ট্রদূত আসার আগে যখন মেসেজ পাঠায় যে 5ই জানুয়ারি নির্বাচন বৈধ না এবং অতি সত্বর নির্বাচন দিতে হবে, সেখান থেকেই প্রমাণিত হয়। আমি স্বীকার করি বা না করি, আপনি কিন্তু একটু উনার বক্তব্য করছেন, উনি বৈধ নয় বলেন নাই, উনি বলছেন ত্রুটিপূর্ণ। সেটাই ত্রুটিপূর্ণ এবং বৈধ নয় মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। কোন ত্রুটিপূর্ণ? সব ত্রুটিপূর্ণ কিন্তু আপনার, আমার জামাটা একটু ছিঁড়লে ওটা সেলাই করে নেওয়া যায়, কিন্তু এমনই ত্রুটিপূর্ণ যে নির্বাচন দিয়ে সেই ত্রুটিটা আমার মুক্ত করতে হবে, সো দ্যাট এই ত্রুটি কিন্তু সাধারণ কোনো ত্রুটি না যে আমি জামাটা সেলাই করলাম হয়ে গেল। তার মানে আপনাকে আবার কাপড় কিনতে হবে, আবার সেলাই করতে হবে, কাটতে হবে। আর বৈধ নয় মানে হচ্ছে যে আপনি কাপড় ছাড়া আছেন, সেটা না। আপনার বৈধ নয় মানে কাপড় ছাড়া থাকলে, যারা কাপড় ছাড়া থাকে রাস্তায়, বলে না এক কান কাটা রাস্তার কোনা দিয়ে যায়, 2 কান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়, এই মাঝখান দিয়ে যারা যায় তারা হলো বর্তমান সরকার এখন। আর এখন আমি যেটা বলবো যে এই যে প্রিন্স ভাই যেটা বললেন যে উনারা আন্দোলন করছে বেতনের জন্য, বোনাসের জন্য, দিস ইজ নট আন্দোলন। আন্দোলন হলো আন্দোলন যে কোনো একটা সিরিয়াস পোর্শন নিয়ে, বেতনের জন্য এটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র চাপ প্রয়োগকারী গোষ্ঠী। কোনটা তাহলে আন্দোলন কোনটা? শুধু শুধু সিংহাসন দখলের আন্দোলনই আন্দোলন, শুধুই পেট্রোল, এটা অনেকগুলো ক্ষুদ্র যখন একসাথে জমা হয় তখন সেটা রেভলিউশন বা আন্দোলন হয়। না, সেটা বিপ্লব হয়, কিন্তু আন্দোলন তো ছোটগুলি নিয়ে হবে। ছোট যে আমার একটা এই 5000 গার্মেন্টসের মধ্যে 2টা গার্মেন্টসের কর্মী বেতন পায় না, সেটা হলো আন্দোলন, সেটা হলো ক্ষুদ্র চাপ প্রয়োগকারী সংস্থা। এটা কিন্তু কোনো ওই ধরনের কোনো বড় আন্দোলন আমি বলবো না। উনি যেটা বলছেন, আমাদের নিজের আগে আপনি 1 মিনিট কথা বলুন, 1 মিনিট আমাদের সময় নেই, 1 মিনিট আমাদের সময় নেই, মনে আমাদের 1 মিনিট সময় নেই, আমাদের 30 সেকেন্ড সময় বলছেন। আমি এইটুকু বলি, একটু বলতে দেন। শহীদের নাটক, আমরা নারায়ণগঞ্জে যে নাটক দেখলাম, যে নাটককে কেন্দ্র করে আপনাদের সাংবাদিকদের চরম খরচ, নাটকের পাল্টা আমরা নাটকে দেখছি, আমাদেরকে শেষ করে দিতে হবে। আমি 10 সেকেন্ড। যদি এই নির্বাচনটি যদি ত্রুটিপূর্ণ হয়, বিএনপি নামক সংগঠনের জন্ম সেটি একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, আপনি এইটা বলবেন আমাদেরকে শেষ করে দিতে হচ্ছে, সংবিধানকে আলোচনা আসছে এবং রাজনীতি এবং ক্ষমতাটা যদি ভোগের জন্য হয়, ভোগের আলোচনাটা আসছে। আজকে বাংলাদেশের রাজনীতির অন্য বড় ব্যাপার হচ্ছে যারা রাজনীতিকে এবং ক্ষমতাকে ভোগ হিসাবে বিবেচনা করে, এইটাকে পাল্টানোর জন্য বিকল্প রাজনীতিকে জনগণকে আসতে হবে, তাহলেই মুক্তি। তাই ছাড়া কোনো মুক্তি নাই। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।